আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিসের টাকা? বারে তুমি কি ভেবেছো তুমি আমার দেবর ননদকে তাড়িয়ে দেবে তাই বলে আমি ওদের হক আদায় করবো না? ওরা নেই তো কি হয়েছে, আমি ওদের হয়ে ওদের হক আদায় করব। তাই ফটাফট টাকা ছাড়ো, না হলে ঘরে ঢোকা ক্যান্সেল। না না, এমন করো না প্লিজ। আমার সব কিছু তো তোমারই, তাহলে এখানে দেওয়ার কি আছে? ওই সব শুকনো কথায় ছিঁড়ে ভিজবে না, আগে মাল ছাড়ো তারপরে কথা। আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে কিভাবে টাকা দিব? আমার ওয়ালেট আর সব কিছু তো রুমের ভেতরে আছে। তুমি দরজা খোলো, তারপর রুমে এসে দিচ্ছি তোমাকে। ওইসব চালাকি আমাদের সাথে খাটবে না, আগে মাল তারপর দরজা খোলা। তুমি আমাকে বলো তোমার সব কিছু কোথায় রাখা আছে, আমি এনে দিচ্ছি তোমাকে। ওকে ফাইন, কাবার্ডের সেকেন্ড ড্রয়ারে দেখো আমার চেকবুক আছে, একটা কলম আর চেকবুকটা নিয়ে এসো। আদিত্যের কথা মতো নূর গিয়ে কাবার্ড থেকে চেকবুক আর কলম এনে দরজার নিচ দিয়ে আদিত্যকে দিল। আদিত্য চেকবুক আর কলম নিয়ে একটা চেকে 50,000 টাকার অ্যামাউন্ট লিখে চেকটা ছিঁড়ে আবার দরজার নিচ দিয়ে নূরের কাছে দিয়ে বলল, নাও এখন হয়েছে, এখন তো খোলো। নূর বলে উঠল, ঠিক আছে দরজা খুলে দিচ্ছি, তবে কিন্তু আগেই ঢুকবে না। আমি যখন ঢুকতে বলবো তখন ঢুকবে, ঠিক আছে? ওকে বাবা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, আগে দরজাটা তো খোলো। নূর একটু পরে দরজার লক খুলে দিল, তারপর তাড়াতাড়ি করে গিয়ে বেডের ওপর লম্বা ঘোমটা টেনে সুন্দর করে বসলো। বসে থেকেই একটু গলা উঁচিয়ে আদিত্যকে ভেতরে আসার অনুমতি দিল। আদিত্য এবার একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুচকি হেসে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। নূরকে এভাবে ঘোমটা টেনে বসে থাকতে দেখে আদিত্য মুচকি হেসে দরজা বন্ধ করে ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে আসলো। নূরের হাত পা কেমন যেন কাঁপছে, বুকের হার্টবিট অস্বাভাবিকভাবে চলছে। নূর বুঝতে পারছে না আদিত্য কতবার ওর কাছে এসেছে, ওকে জড়িয়ে ধরেছে, বুকে নিয়ে ঘুমিয়েছে, তাহলে আজ কেন এমন লাগছে? যেন আজকে নতুন করে ওর কাছে আসছে আদিত্য। আদিত্য নূরের সামনে বেডের ওপর এসে বসলো, তারপর 2 হাত বাড়িয়ে নূরের ঘোমটাটা ধীরে ধীরে উঠালো। ঘোমটা উঠিয়ে দেখলো নূর কেমন চোখ টেরা করে ফানি ফেস বানিয়ে রেখেছে। আদিত্য সেটা দেখে ফিক করে হেসে দিল। নূরও আদিত্যের সাথে হেসে দিল। আদিত্য নূরের কপালে নিজের কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষে মায়াবী কণ্ঠে বলল, জানো আমার এই দুষ্টু অ্যাঞ্জেলটাকে আমি কত মিস করেছি। নূর নরম গলায় অপরাধীর সুরে বলে উঠল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? হুম, এতে তোমার কোনো দোষ নেই, তুমি তো আর ইচ্ছে করে কিছু করনি, তাই ওসব ভুলে যাও। তুমি আমার জীবনে ফিরে এসেছো, এটাই বড় কথা। আর কোনো অভিযোগ নেই আমার, তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু চাই না, কিচ্ছু না। নূর আবেগী চোখে তাকিয়ে বলল, এত কেন ভালোবাসো আমায়? আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? তুমি এর চেয়েও বেশি ভালোবাসার যোগ্য। তোমাকে যতই ভালোবাসি মনে হয় কম হয়ে যাচ্ছে, ইচ্ছে করে আরো বেশি করে ভালোবাসতে। কথাটা বলে আদিত্য নূরের কপালে সময় নিয়ে পরম আদরে চুমু খেল। নূর আবেশে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে বলল, তুমি না আমাকে খেতে চেয়েছিলে, বলেছিলে আমাকে নাকি চকলেটের চেয়েও ইয়াম্মি লাগে, তখন তো আমি মানা করেছিলাম, তবে আজ কোনো মানা নেই, তুমি চাইলে আমাকে পুরোটা খেয়ে ফেলতে পারো। নাও আই এম অল ইয়োর্স। নূর লজ্জায় লাল হয়ে আদিত্যের বুকের ভেতর লুকিয়ে পড়ল। আদিত্য মুচকি হেসে দুহাতে নূরের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আদিত্যের ছোঁয়ায় নূর কেঁপে উঠল, সারা শরীরে এক শিহরণ ছড়িয়ে পড়ল। আদিত্য নূরকে জড়িয়ে ধরা অবস্থায়ই নূরের মাথায় ওড়নাটা ধীরে ধীরে খুলে নিল। নূরের কানের দুল খুলে কানে চুমু খেল। নূর কেঁপে উঠে আদিত্যের পাঞ্জাবি শক্ত করে খামচে ধরল। আদিত্য এবার আর এক কানের দুল খুলে সে কানেও চুমু খেল। এরপর নূরের গলার নেকলেসটা খুলে নিয়ে গলায় চুমু খেল। নূর আরো বেশি কাঁপতে শুরু করলো, সারা শরীরে শিহরণ ছড়িয়ে পড়ল ওর। আদিত্য এবার ধীরে ধীরে নূরকে বালিশে শুইয়ে দিল। নূরের লালিমা ছড়ানো মুখটার দিকে নেশালো চোখে তাকিয়ে রইল। আদিত্যের এমন চাহনি দেখে নূর আরো লজ্জায় নিয়ে পড়ল। লাজুক হেসে শাড়ির আঁচল টেনে মুখের দিকে মুখ ঢেকে ফেলল নূর। জর্জেট শাড়ি হওয়ায় শাড়ির ভিতর থেকেই নূরের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। আদিত্য মাথা ঝুঁকিয়ে নূরের ঠোঁটের উপর থেকে আঁচলের অংশ কামড়ে ধরে আঁচলটা সরিয়ে দিল।
নূর চোখ বন্ধ করে কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে ওর। আদিত্যের নেশা বেড়ে যাচ্ছে। আদিত্য নূরের কপালে চুমু খেয়ে 2 চোখের পাতায় 2 গালে চুমু খেল। তারপর নূরের অধর যুগলে ডুব দিল। নূরের অধর সুধা পান করতে লাগলো। নূরও আর চুপ থাকতে পারল না। আদিত্যের ঘাড়ের পিছনে হাত দিয়ে আদিত্যের চুল খামচে ধরে তার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিল। দুজনেই এক স্বর্গীয় সুখের রাজ্যে পাড়ি দিল। পূর্ণতা পেল ওদের ভালোবাসা। এক নতুন সকাল, নতুন জীবনে নতুন উদ্দীপনার সকাল। আদিত্যের জীবনের সবচেয়ে সুখকর একটা সকাল। এই সকাল নিয়ে এসেছে ওর জীবনের সীমাহীন সুখের জোয়ার, যে সুখের জোয়ারে ভাসতে চায় ও সারা জীবন। ঘুমন্ত নূরের গালে আঙ্গুল দিয়ে স্লাইড করছে আর নূরের মায়াবী মুখখানার দিকে তাকিয়ে আছে আদিত্য। ঘণ্টাখানিক আগে ঘুম ভেঙেছে আদিত্যের। তখন থেকে এইভাবেই নূরের দিকে তাকিয়ে আছে আদিত্য। এই মুখখানায় যেন রাজ্যের যত মায়া ঢেলে দিয়েছে। আদিত্য যত দেখে ততই যেন ওর শরীর মন প্রশান্তিতে ভরে যায়। সারা জীবন তাকিয়ে থাকলেও যেন ক্লান্ত হবে না ও। কিছুক্ষণ পর নূরের কপালে চুমু খেয়ে গায়ে চাদর টেনে দিয়ে রোজকার অভ্যেস অনুযায়ী আদিত্য জগিংয়ে চলে গেল। ঘণ্টাখানিক পর ফিরে এলো আদিত্য। নূর এখনো বেঘরে ঘুমুচ্ছে। আদিত্য মুচকি হেসে নূরের পাশে গিয়ে বসল। নূরের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, এই ঘুম পাগলিটা, ঘুম ভাঙেনি এখনো? অনেক বেলা হলো তো, এখন উঠো। নূর একটু নড়ে চড়ে উঠে চোখ বন্ধ করা অবস্থায় ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ডিস্টার্ব করো না, আমাকে ঘুমোতে দাও না। দুষ্ট হিরোটা কাল রাতে আমাকে ঘুমোতে দেয়নি। নূরের কথায় আদিত্য ঠোঁট কামড়ে হাসল। তারপর নূরের মুখের কাছে ঝুঁকে দুষ্টু হেসে বলল, আচ্ছা তাই, কি করেছে দুষ্ট হিরোটা কাল রাতে? নূর ঘুমের ঘোরেই বলছে, অনেক জ্বালিয়েছে আমাকে, একটু ঘুমোতে দেয়নি। আচ্ছা কিভাবে জ্বালিয়েছে? হিরোটা না আমাকে। এতটুকু বলতেই হঠাৎ নূরের ঘুম ভেঙে গেল। নূর ফট করে চোখ খুলে দেখল আদিত্য ওর মুখের উপর ঝুঁকে আছে। নূর নিজের দিকে তাকিয়ে দেখল ওর গায়ের উপর একটা চাদর ছাড়া আর কিছুই নেই। নূরের লজ্জায় মরি মরি অবস্থা। আদিত্য আবার বলে উঠল, কি হলো বলো না, কিভাবে জ্বালিয়েছে তোমার হিরোটা? নূর লজ্জায় চাদর টেনে মাথা ঢেকে নিয়ে লাজুক কণ্ঠে বলল, জানি না, যাও অসভ্য। কি, আমার মতো এমন ভদ্র ছেলের নামে এত বড় বদনাম? এটা কিছুতেই মানা যায় না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য দুষ্টু হেসে নূরের চাদরের ভিতর ঢুকে গেল। তারপর নূরকে কাতুকুতু দিতে লাগলো। নূর মোচড়া মুচড়ি করতে করতে খিলখিল করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ওকে ওকে, সরি সরি সরি, আর বলবো না, প্লিজ ছেড়ে দাও। আদিত্য থেমে গিয়ে নূরের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। তারপর চাদর সহ নূরকে কোলে তুলে নিল। নূরকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। 1 সপ্তাহ পর নূর আর নীলা মিলে আয়াতকে সাজাচ্ছে। আয়াত আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছে। ওর যেন এখনো বিশ্বাস হচ্ছে না ও সত্যি সত্যি আজ বিহানের বউ হতে চলেছে। ফাইনালি ওর জীবনে সেই কাঙ্ক্ষিত দিনটা এসেছে। ওর ভালোবাসার সফলতা পেতে চলেছে আজ। যদিও এর জন্য কম কষ্ট করতে হয়নি ওদের, এত সহজ ছিল না সবকিছু। তবে এই অবাধ্য সাধন করতে সবচেয়ে বেশি হেল্প করেছে আদিত্য। আদিত্য প্রথমে আয়াতের বাবার সাথে এই বিষয়ে কথা বলে। আয়াতের বাবা প্রথমে রাজি হতে চায়নি, মানা করে দিয়েছিল। আদিত্য তাকে অনেকভাবে বোঝায়, তাকে ভরসা দেয় যে বিহান তার মেয়েকে সবচেয়ে ভালো রাখবে। আদিত্য এটাও বলে যে বিহানের ফিনান্সিয়াল সিকিউরিটি নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। আদিত্য ওর সম্পত্তির 20% বিহানের নামে লিখে দিয়েছে, যদিও বিহান এ ব্যাপারে জানে না। ওর অগোচরে এটা করা হয়েছে। আর আদিত্য থাকতে বিহানের কখনো কোনো সমস্যা হবে না। এভাবে আরও অনেকভাবে আয়াতের বাবাকে বোঝানোর চেষ্টা করেছে আদিত্য। আবিরও আদিত্যের পক্ষ হয়ে ওর বাবাকে বোঝায়, কারণ আবির বিহানকে অনেক ভালো করে জানে। তাই ওর বিশ্বাস বিহান ওর বোনকে ভালো রাখবে। ওদের কথায় আয়াতের বাবা একটু নরম হলেও পুরোপুরি রাজি হচ্ছিল না। তখন আয়াত অনেক কান্নাকাটি করে আয়াত ওর বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করে রাজি হতে বলে। মেয়ের এত কষ্ট দেখে শেষমেশ আয়াতের বাবা রাজি হয়ে যান। তবে শরীফা বেগম কিছুতেই এই বিয়েতে রাজি নন। সে কোনো মতেই বিহানের মতো ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবেন না। আয়াতের বাবা অনেকবার বোঝানোর চেষ্টা করেন, তবুও রাজি হন না। আয়াতের চোখের পানিও তার মন গলাতে পারেন না।
বরং সে বিহানের ব্যাপারে অনেক খারাপ ভাষায় কথা বলেন। এতে আয়াতের অনেক রাগ লাগে। ওর মা যে এতটা নির্দয় আর স্বার্থপর তা আজ টের পাচ্ছে আয়াত। মনে মনে ভয়ও হয়, যদি বিহান এসব দেখে কিছু হতে যায়, যদি সে আবারও আয়াতের হাত ছেড়ে দেয়, তাহলে কি করবে আয়াত? সে তো আবারও নিঃস্ব হয়ে যাবে। না না, তাহলে আরো বাঁচতেই পারবে না। পেয়ে হারানো শোক সে বয়ে বেড়াতে পারবে না। তাই হাজার আকুতি মিনতি করার পরও যখন ওর মা রাজি হয় না, শেষমেশ আয়াত ওর মাকে ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যে মা নিজের ছেলে মেয়ের খুশির চেয়ে তার মিথ্যে অহংকারটাই বেশি বড় মনে করে, তার জন্য আয়াত তার ভালোবাসাকে কুরবান করবে না। এত কষ্টের পরও বিহানকে পেয়েছে, এখন আর হারাতে পারবে না তাকে। তাই আয়াত ও আবিরের মতো ওর মাকে ছেড়ে আদিত্যের বাসায় চলে আসে। আজ এবারই থেকেই আয়াতের বিহানের বিয়ে হবে। খুবই ঘরোয়াভাবে বিয়েটা হবে। আয়াতের ভাবনার মাঝেই ওর সাজ হয়ে গেল। নূর আয়াতের দিকে তাকিয়ে বলল, ওয়াও, আমার কিউটি ননদটাকে একদম পরীর মতো লাগছে। আজকে তো বিহান ভাইয়া চোখেই ফেরাতে পারবে না। নূরের কথায় আয়াত লাজুক হাসল। এদিকে আদিত্য বিহানকে ধরে বেঁধে একটু বর সাজানোর চেষ্টা করছে। তবে বিহান এসবে কেমন বিরক্ত হচ্ছে। বিহান বিরক্তিকর কণ্ঠে বলল, ইয়ার এইসব মানজা না মানলে কি শাদীকরণ চাইবো না? কিসব পড়াইয়া দিছস, নিজের চিড়িয়াখানার প্রাণী লাগতাছে। আদিত্য বিরক্তির সুরে বলল, তো তুই কি লুঙ্গি পরে বিয়ে করতে চাস? ও, লুঙ্গিতে কি সমস্যা? কি সুন্দর একখান জিনিস মাইরি, পরলে মনেই হয় না কিছু পরছি। কত সুন্দর হাওয়া বাতাস পাওয়া যায়। আরে লুঙ্গিরে তো জাতীয় পোশাক হিসেবে ঘোষণা করানো উচিত। ঠিক আছে, তুই বাসর ঘরে লুঙ্গি পরে যাস, কেমন? তোর কাজেও আসবে ভালো। আদিত্যের কথায় বিহান একটু লজ্জায় পেয়ে যায়। একটু পরে আদিত্য বিহানকে নিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে সবাই বসে আছে। আয়াতের বাবা এসেছে, ওর মা আসেনি। মিস্টার আজাদ এবং তার স্ত্রীও এসেছেন। বিহানের আজ কেমন যেন ইতস্তত লাগছে সবার সামনে। বিহান সোফায় গিয়ে বসতেই আবির বলে উঠল, কিরে বসে পড়লি কেন? আমাকে সালাম করবে কে জানিস না? আমি কোনের বড় ভাই, আমাকে সম্মান কর, পায়ে হাত দিয়ে সালাম কর, না হলে কিন্তু বোন বিয়ে দিব না। আবিরের কথায় সবাই হেসে দিল। বিহান দাঁত কিরমির করে আবিরের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলছে, আলা খারা খালি একলা পাইবাতে, এরপর তোর সম্মান কত প্রকারও কি কি উদাহরণস্বরূপ বোঝাই দিবনি। এর মধ্যে কাজী সাহেবও চলে এসেছেন। কিছুক্ষণ পরেই নূর আর নীলা মিলে আয়াতকে নিয়ে এলো। বিহান আয়াতের দিকে তাকাতেই তার হার্টবিট 2-3টে মিস হয়ে গেল। আয়াতকে সে আজ কোনো অপসরীর চেয়ে কম লাগছে না। নিজের প্রিয়তমাকে বধূ বেশে দেখার চেয়ে মুগ্ধতা বুঝি আর কিছুতেই নেই। নূর আয়াতকে নিয়ে এসে বিহানের পাশে বসালো। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়ানো আরম্ভ করলেন। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত করে ওদের দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করল। আয়াতের খুশিতে চোখে পানি চলে এলো। শেষমেশ ও বিহানের হয়েছে। আজ থেকে ও বিহানের বউ। ভাবতেই সারা শরীরে ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। আজকে নূরের বাবাও এসেছিলেন। আস্তাব রহমান নূরের বাবার উদ্দেশ্যে বলে উঠলেন, বিআই সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। নূরের বাবা বললেন, জি বলুন। আসলে আপনি আমাদের আত্মীয়, তবে আপনাদের সাথে আরেকটা আত্মীয়তা বাড়াতে চাই। মানে বুঝলাম না। আপনি হয়তো জানেন না, তবে আবির আর নীলা দুজন দুজনকে পছন্দ করেন। তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত দিন। নূরের বাবা একটু অবাক হয়ে নীলার দিকে তাকালেন। নীলা বেচারি ভয়ে মাটির নিচে ডেবে যাচ্ছে। না জানি ওর বাবা ওর কি অবস্থা করেন। নীলার বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, নীলা, উনি যা বলছেন তা কি সত্যি? নীলা মাথা নিচু করে ভয়ে ভয়ে মাথা ঝাঁকালো। মানে সত্যি। নীলার বাবা এবার আশরাফ রহমানের দিকে তাকিয়ে বললেন, দেখুন, আমি এই ব্যাপারে কিছু জানতাম না, তাই এমন ঝট করে কোনো কথা বলতে পারছি না। এতক্ষণে আদিত্য নূরের বাবার উদ্দেশ্যে বলে উঠলেন, বাবা, আপনার আমার উপর যদি ভরসা থেকে থাকে তাহলে নির্দ্বিধায় নীলাও আমার ছোট বোনের মতো। তাই বলছি, ওরা দুজন সুখে থাকবে, এটার দায়িত্ব আমি নিতে পারি। নূরের বাবা বলে উঠল, তোমার ওপর তো আমি সবচেয়ে বেশি ভরসা করি। তুমি আমার নিজের ছেলের চেয়েও বেশি। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি রাজি। তবে নীলার বয়স এখনো কম, তাই এই মুহূর্তে বিয়ের কথা ভাবছি না আমি। অন্তত এইচএসসিটা দিক, তারপর না হয় দেখা যাবে। আশরাফ রহমান হাসি মুখে বলে উঠলেন, ঠিক আছে, বিয়েটা না হয় পরেই হোক, তবে আজকে এই শুভ দিনে ওদের এঙ্গেজমেন্টটা সেরে ফেলি, কি বলেন? নূরের বাবা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। এদের সিদ্ধান্তে সবাই খুশি হয়ে গেলেন।
আবির তো পারছে না লুঙ্গি ডান্স দিতে। এত সহজে সবকিছু হয়ে যাবে ভাবতেই পারিনি ও। মন চাচ্ছে বাসার ছাদে চিল্লাতে চিল্লাতে উড়াধুরা নাচতে। অতপর কিছুক্ষণ পর আবির আর নীলার এঙ্গেজমেন্টও হয়ে গেল। সবাইকে মিষ্টি মুখ করানো হলো রাত 11টার দিকে। বিহান আয়াতকে নিয়ে ওর ফ্ল্যাটের সামনে এলো। মিস্টার আজাদ আর তার স্ত্রী বিহান তার আয়াতকে তাদের বাসায় যেতে বলেছিল। তবে বিহান তাদের বুঝিয়ে বলেছে যে তারা তাদের নতুন জীবনের শুরু এখান থেকেই করতে চায়, তাই ওনারাও আর কিছু বলেননি। এই কয়দিনে ওরা দুজন মিলে ফ্ল্যাটটা পুরোপুরিভাবে সাজিয়ে ফেলেছে। আয়াত সুন্দর করে ফ্ল্যাটের সব জিনিস নিজে হাতে সাজিয়েছে। ফ্ল্যাটের দরজায় এসে বিহান চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকে কতদূর গিয়ে পিছনে তাকিয়ে দেখলো আয়াত দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। বিহান ভুরু কুচকে বলল, কি হইছে? ভিতরে আস না খেলা। আয়াত ওভাবেই চুপচাপ দাঁড়িয়ে আছে। বিহান এবারে আয়াতের কাছে এগিয়ে এসে বলল, আরে আজব, দাঁড়াস খেলা, ভিতরে আহো। আয়াত একইভাবে দাঁড়িয়ে আছে। বিহান এবার একটু বিরক্তির সুরে বলল, আরে সারা রাত কি বাইরে কাটানোর ইচ্ছা আছে নাকি? আয়াত মাথা নাড়ালো, মানে না। তাহলে আসছো না কেন? আয়াত এতক্ষণে বলে উঠল। বিহান ভুরু কুচকে বলল, এটা আবার কেমন কথা? এতক্ষণ তো সহি সালামতি ছিল তোমার পা জোড়া, তো এখানে আসতে আটকে গেল? এখানে কি ফেভিকল লাগানো আছে? আয়াত অসহায় ভাব ধরে বলল, কথাটা বলে আয়াত এদিক ওদিক তাকিয়ে কাউকে খোঁজার ভান করতে লাগলো। বিহান ভুরু কুচকে কতক্ষণ তাকিয়ে রইল আয়াতের দিকে। আসল ব্যাপারটা এতক্ষণে মাথায় ঢুকলো ওর। আয়াতের নাটকের মর্মার্থ বুঝতে পেরে বিহান ফট করে আয়াতকে পাজা কোলে তুলে নিয়ে বাঁকা হেসে বলল, কোলে ওঠার জন্য এত মেলোড্রামা করার কি দরকার? বললেই তো হতো। আয়াত দুহাতে বিহানের গলা জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, তো কি করব? আমার জামাইটা কিছুই বোঝে না। নতুন বউকে যে কোলে নিয়ে ভেতরে ঢুকতে হয় সেটাও বলে দিতে হয়। বিহান আয়াতকে কোলে নিয়ে ভিতরে যেতে যেতে হাসি মুখে বলল, ব্যাপার না, আবার ইন্টেলিজেন্ট বউ তো আছেই, সে আমাকে সব শিখিয়ে দিবে একেবারে হাতে কলমে। কথাটা বলে বিহান এক চোখ টিপ মারল আর আয়াত লজ্জায় বিহানের বুকে মুখ লুকালো। বিহান আয়াতকে নিয়ে ওদের বেডরুমে এসে দেখলো ওদের বেডরুম ফুল আর লাভ শেপের রেড বেলুন দিয়ে সাজানো। ওরা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। আয়াত বলে উঠল, এসব কে করেছে? বিহান বলে উঠল, কে আর করবে? আমার জানে জিগার দোষ ছাড়া আর কার কাজ হতে পারে? আদিত্য ভাইয়া? হ্যাঁ, ওর কাছে ফ্ল্যাটের একটা চাবি দিয়ে রেখেছি, নিশ্চয়ই ওই করিয়েছে এসব। ভাইয়া সত্যি গ্রেট, কত করে সবার জন্য, অথচ আমরা ভাইয়ার জন্য কিছুই করতে পারি না। আফসোস করো না, আমরা ওকে খুব তাড়াতাড়ি মামা হওয়ার খুশিটা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আফটার অল ওর মতো মেহনত তো আর বিফলে দিতে পারি না, তাই না? আয়াত লজ্জায় বিহানের বুকে আলতো করে কিল মেরে বলল, ধ্যাত। বিহান হেসে দিয়ে আয়াতকে নিয়ে বেডের উপর বসিয়ে দিয়ে বলল, তুমি সব শাড়ি গয়নায় নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছো, যাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। আয়াত আলতো করে মাথা ঝাঁকিয়ে আস্তে করে বেড থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। বিহানও উঠে দাঁড়িয়ে গায়ের পাঞ্জাবিটা খুলে কাবার থেকে একটা টি শার্ট বের করে পরে নিল। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে মাথার ওড়নাটা খুলে ধীরে ধীরে সব অর্নামেন্টগুলো খুলতে লাগলো। হাতের চুড়িগুলো খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখছে। চুড়ির রুনুঝুনু শব্দে বিহান আয়াতের দিকে ঘুরে তাকালো। আয়াত এবার কানের দুল খুলছে। বিহান কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ থেকে বিহান আর একা নেই। এই মেয়েটা এখন থেকে ওর বউ, ওর অর্ধাঙ্গিনী, চিরজীবনের সাথী। এখন থেকে এই মেয়েটার উপর শুধু ওর অধিকার। সে শুধুই বিহানের, একান্তই বিহানের। বিহান নেশাগ্রস্ত চোখে তাকিয়ে ধীরে ধীরে আয়াতের দিকে এগিয়ে গিয়ে আয়াতের পিছনে দাঁড়ালো। আয়াত ওর নেকলেসটা খোলার চেষ্টা করছিল। বিহান হাত বাড়িয়ে আয়াতের নেকলেস খুলতে লাগলো। আয়াত একটু চমকে উঠে আয়নায় তাকিয়ে দেখলো বিহান কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছে। বিহানের এমন চাহনি দেখে আয়াত লজ্জায় চোখ নামিয়ে ফেলল। বিহানের দিকে তাকানোর আর সাহস নেই ওর। বিহান নেকলেসটা খুলে রেখে আয়াতের গলার পিছনে একটা গভীর চুমু খেলো। আয়াতের সারা শরীরে শিহরণ ছড়িয়ে পড়ল। আয়াত কেঁপে উঠে চোখ বন্ধ করে দুই হাতে শাড়ি খামচে ধরল। বিহান আরো গভীরভাবে আয়াতের গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। আয়াতের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, দম আটকে আসছে ওর। আয়াত ওখান থেকে চলে যেতে নিলে বিহান আয়াতের কোমর জড়িয়ে ধরে নেশালো কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ?
আয়াত কোনো রকমে কাপা কাপা কণ্ঠে বলল। চেঞ্জ করে আসি। বিহান আয়াতের কানে নাক ঘষে বলল, চেঞ্জ করে কি হবে, কিছু তো আর থাকবে না। আজ তোমার সারা অঙ্গে শুধু বিহান নামক বস্ত্র থাকবে। কথাটা বলে বিহান আয়াতকে আবারও কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোলো। আয়াতও বিহানের বুকে নিজেকে সঁপে দিল। আজ সে বিহানের রঙে রাঙাবে নিজেকে। নূর আয়নার সামনে দাঁড়িয়ে ওর গহনাগুলো খুলছে। অনুষ্ঠান শেষ করে সবাইকে বিদায় দিয়ে মাত্রই রুমে এসেছে ও। গহনা খোলা শেষে নূর ওর পিঠে হাত দিয়ে ব্লাউজের ফিতা খোলার চেষ্টা করছে, কিন্তু ফিতায় কেমন গিট্টু লেগে গেছে, তাই খুলতে পারছে না। তখনই আদিত্য দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমে ঢুকতেই নূরকে ওইভাবে দেখে আদিত্যের চোখে নেশা লেগে গেল। আদিত্য টেডি স্মাইল দিয়ে ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে গেল। নূরের পিছনে এসে হাত বাড়িয়ে নূরের ফিতা খুলতে লাগলো। নূর আয়নায় তাকিয়ে আদিত্যকে দেখে লাজুক হাসলো। আদিত্য ফিতা খুলে দিয়ে নূরের পিঠে একটা চুমু খেলো। তারপর দুই হাতে নূরের শাড়ির ফাঁকে খোলা কোমর জড়িয়ে ধরে নূরের চুলে নাক ডুবিয়ে দিয়ে নেশালো কণ্ঠে বলল, আজকের সারাদিনে ঝামেলায় বউটাকে একটু কাছেই পাইনি, একটু আদরও করতে পারিনি। আই মিস ইউ সো মাচ। নূর মুচকি হেসে বলল, এমনভাবে বলছো যেন কতদিন দেখোনি। আরে সারাদিন চোখের সামনেই তো ছিলাম। তুমি বুঝবে না, জানো তোমাকে একটুখানি না দেখতে পেলেও মনে হয় কতদিন দেখিনি। তোমার প্রতি কেয়ার একটু কম হয়ে গেলেও মনে হয় আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যার শাস্তিস্বরূপ তোমাকে আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। তোমাকে যত ভালোবাসি তবু মনে হয় যেন কম হয়ে যাচ্ছে। মনে হয় আরও কেন ভালোবাসতে পারি না আমি তোমাকে। ইচ্ছে করে তোমাকে চোখের পলকে বসিয়ে রাখতে। আদিত্যের এমন মনোমুগ্ধকর আবেগী কথায় নূরের চোখে সুখের অশ্রু জমা হয়ে গেল। তবে সেটা গড়িয়ে নিচে পড়তে দিল না আদিত্য। নূরকে নিজের দিকে ঘুরিয়ে নূরের গাল বেয়ে আসা অশ্রুকণাটাকে আদিত্য ঠোঁট দিয়ে শুষে নিল। নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, তুমি জানো তোমার এই চোখের পানি আমার কাছে কত দামি। খবরদার আর কখনো এভাবে আমার জিনিসকে নষ্ট করবে না, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। নূর মুচকি হেসে আদিত্যের বুকে মাথা রাখল। আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে দুষ্টু হেসে বলল, চলো আজকে আমরাও একটা নতুন করে বাসর করে ফেলি। নূর লাজুক হেসে আদিত্যের বুকে মুখ লুকালো। আদিত্য নূরকে নিয়ে চলল তার ভালোবাসার রাজ্যে। সকালের ঝলমলে মিষ্টি রোদ জানালা ভেদ করে রুমে ঢুকে ছড়িয়ে পড়ছে। রোদের ঝিলিক আয়াতের চোখে পড়তেই আয়াতের ঘুম ভেঙে গেল। চোখ একবার খুলে আবার বন্ধ করে নিল। কয়েকবার পিটপিট করে চোখ পরিষ্কার করে ভালোভাবে তাকালো। নিজেকে বিহানের উন্মুক্ত বুকে আবিষ্কার করলো আয়াত। ওদের গায়ের ওপর শুধু একটা সাদা চাদর। বিহানের দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘুমে বিভোর। আয়াত মুচকি হেসে বিহানের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল আয়াত। আজ সে পুরোপুরি বিহানের হয়ে গেছে। শুধুই বিহানের, আমার বিহানের। হঠাৎ ফোনের শব্দে আয়াতের ভাবনায় ছেদ পড়ল। আয়াত বেডের পাশে ছোট্ট টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখল ওর এক বান্ধবী ফোন করেছে। হয়তো এনজিওর কোনো কাজে হবে, তাই ভেবে আয়াত গায়ের চাদর বুকের সাথে পেঁচিয়ে উঠে বসে ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আয়াতের কথা বলার শব্দে বিহানের ঘুম ভেঙে গেল। বিহান চোখ কচলে তাকিয়ে দেখল আয়াত ফোনে কথা বলছে। পেছন থেকে আয়াতের খোলা ফর্সা পিঠ দৃশ্যমান হয়ে আছে। সকাল সকাল এমন আবেদনময়ী দৃশ্য দেখে বিহানের আবারও নেশা ধরে গেল। বিহান হঠাৎ আয়াতের হাত ধরে টান মেরে নিচে ওপর ফেলে দিল। আয়াত একটু চমকে উঠে বলল,